ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। ছি, এসব কি বলতেছেন? কথা দিয়েছেন, এখন কথা ঘুরাতে পারবেন না। আপনার মাথা ঠিক আছে নাকি? আমি এরকম কিছু কথা দেইনি, তাই আমি এটা করতে পারবো না। আর আন্টি এখন রুমে আসবে, এসব ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আসলে আসবে, আমি বলে দেবো তার জামাই হয়। থাক, নাম্বার লাগবে না, আমি গেলাম। এখান থেকে এক পা নড়লে পা ভেঙে ফেলবো। প্লিজ আমাকে যেতে দেন। মাইন্ড কিছু বলবে হয়তো আমাকে। মাহিন ভাই আবার আপনাকে কি বলবে? ভিতর ডিম কোথাকার। ভিতর ডিম? কে ভিতর ডিম? সেটা আমার ভালো করে জানা আছে। একটু আগে আমানের সামনে ভ্যাবে করে কান্না করলেন, কিছু তো করতে পারলেন না তাকে। আমি একজন মেয়ে মানুষ হয়ে কিভাবে তার উপর হাত তুলি? আপনি তো একজন ছেলে, তাও তো আমাকে কিছু বলতে পারলেন না। হা হা হা, আমি কিছু বলিনি। শুধু আপনার কথা ভেবে নয়তো আমি আমানকে ওখানেই পুঁতে ফেলতে পারতাম, সে ক্ষমতা আমার আছে। থাক, ঘরে এসে শিয়ালের মতো চিৎকার করে লাভ নেই। আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছাই আমার নেই, তাই এখন আমি যাচ্ছি। আরে বাবা, কোথায় যাচ্ছ? নাস্তা খেয়ে তো যাও। এখনই তো আসলে, একটু পরে যাও। এখন একটু গল্প করো। না আন্টি, অন্য একদিন আসবো, এসে সারাদিন আপনার সাথে আড্ডা দিয়ে যাব। আজকে একটু কাজ আছে, যেতে হবে। মা, আকাশ মিথ্যা বলতেছে, ওর কোনো কাজ নেই, শুধু বাহানা খোঁজে সব সময়। বাবা, এটা আমি কি শুনতেছি? ছেলে মানুষ এত মিথ্যে কথা বলো? আন্টি, আপনার মেয়েকে তো আপনি মনে হয় ভালো করে চেনেন। ফাজিল মেয়ে কোথাকার, সব সময় মানুষকে বিপদে ফেলার ধান্দায় থাকে। সেটা আমি ভালো করেই জানি। আর তোমার সাথে একটু মজা করলাম। প্লিজ বাবা, মনে কিছু নিও না। আরে আন্টি, আমি মনে হয় আমার কি নিব? তাহলে আজকে আন্টি আসি, আমি অন্য একদিন দেখা হবে। ওই, কোথায় যাচ্ছেন? আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, যদি আবার কোনোদিন প্রয়োজন মনে হয় ফোন দিয়ে ডেকে নেব। সব সময় তো আর ভালো মানুষ আশেপাশে পাওয়া যায় না। আরে কি বলছেন? আমার আবার আপনার কি প্রয়োজন হবে? আমি এখন আসি। আরে দিয়ে দিলে কি হয়? আপনার নাম্বার দিয়ে কি আমি আপনার সাথে প্রেম করবো নাকি? কি মেয়ে রে বাবা, আন্টি পাশে দাঁড়িয়ে তার মুখে কিছু আটকায় না। এই যে এই নিন আমার নাম্বার, এখন আমি আসি। আকাশ চলে যাওয়ার পর আম্মু, ছেলেটা তোমার কেমন লাগলো? আচার আচরণ কথাবার্তা শুনে তো ভালোই মনে হলো, কিন্তু কেন রে মা? ভাবতেছি তোমার জামাই বানাবো, কি বলো? আরে পাগলি নে, তুই কি ছেলেটার বিষয়ে কিছু জানিস? কোথা থেকে এসেছে, কোথায় বাড়ি? হঠাৎ করে বললে তো সবকিছু হয় না। আর বিয়েটা ছেলে খেলা না, একটা অপরিচিত ছেলে, তাই না? আমি তোকে কখনোই তুলে দেব না। আম্মু, আমি যখন হারিয়ে গিয়েছিলাম এই ছেলেটাই আমাকে বাঁচিয়েছিল, আর এই ছেলেটার সাথে আমি 10টি রাত কাটিয়েছি। ছেলেটি ভুল করেও আমার গায়ে হাত দেয়নি। কি বলিস রে মা? তুই একটু আগে বলবি না ছেলেটাকে না খাইয়ে তাহলে যেতে দিতাম না? আমাদের এত বড় উপকার করলো, আর তাকে আমরা এভাবে চলে যেতে দিলাম? পাগলি কোথাকার! তুই একটু আগে আমাকে এই কথাটা বলবি না? এই জন্যই তো ফোন নাম্বার নিয়ে নিলাম, একটু পর ফোন দিয়ে নিয়ে আসবো বাসায়। তুমি সবকিছু রেডি করো। আজকে থাক, আজকে ডাকিস না, কালকে সকালে ডাকবি। সারাদিন থাকবে, সবাই একসাথে গল্প গুজব করবো এবং ছেলেটার পরিবার সম্পর্কে সবকিছু জেনে নেব। তারপর দেখি। জানো মা, আকাশের মা আর বোন সবাই জানে আমরা দুইজন স্বামী স্ত্রী, কিন্তু বাস্তবে উল্টো। এসব কি বলছিস? কিছুই তো আমি বুঝতেছি না। এখন কিছুই বুঝতে হবে না, তোমাকে আমি পরশুদিন গিয়ে আন্টি আর আঙ্কেলকে নিয়ে আসবো, সবকিছু দেখবা। এত ভালো মা জানো না, আমাকে নিজের মেয়ের মতো করে দেখে রাখে। সবই বুঝলাম, তাহলে পরশু তাদের নিয়ে আসিস, কথা বলে দেখি। আচ্ছা, তুমি একটু রুম থেকে বাইর হও, আমি আমার জামাইয়ের সাথে কথা বলি। ফাজিল মেয়ে কোথাকার! এখন বড় হয়ে গেছিস, কোনো কিছু মুখে আটকায় না, তাই না? আরে আম্মু, তুমি তো আমার বেস্ট বান্ধব, তোমার সাথে যদি এইসব শেয়ার না করি তো কার সাথে শেয়ার করব? ওকে থাক, আমি গেলাম নিচে, রাতের খাবার দেওয়ার ব্যবস্থা করি। আশা চৌধুরী রুম থেকে বেরিয়ে গেল। অনি আকাশকে ফোন দিল, কিন্তু ফোনটা বন্ধ। কিরে মাহিন, তোকে তখন দেখলাম, কিছু ভাবতেছিস? তোর মতলবটা কি? আমি ওই আমানের বাচ্চাটাকে শেষ করে ফেলবো। ওর কত বড় বুকের কলিজা, আমার সঙ্গে পাঙ্গা নেই। সবকিছু প্ল্যান করছিস তো আজকে রাতে ওকে তুলে আনি? এটা কখনোই ঠিক হবে না। তুই কি মনে করছিস আমান কাঁচা খেলোয়াড়? কখনোই না। ওকে আমি দেখেই বুঝেছি অনেক বড় খেলোয়াড়। ওর সাথে খেলতে গেলে ব্রেন দিয়ে খেলতে হবে, শক্তি দিয়ে নয়। তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন শুধু সাধারণ মানুষদের মতো ওদের খোঁজ খবর নিতে হবে। বুঝতে পারতেছি কি করতে হবে। এখন আমাদের মজা হবে আবার অনেক। আরে মামা, প্রতিবারে যেমন মজা পাই তার থেকে এবার বেশি মজা করব, চল। তাহলে আজ রাতেই চলে যাব নাকি? তুই তো আবার একটা ঝামেলা বাঁধিস। আমি আবার কি করলাম? বাসায় গেলে তো আন্টি জিজ্ঞেস করবে অনি কোথায়, তখন কি বলবি? কিছু একটা বলে দিব। এসব নিয়ে এখন টেনশন করার দরকার নেই। আচ্ছা মাহিন, তুই থাক, আমি বাসায় গিয়ে বলে আসি রাতের মধ্যে আমরা চলে যাব। আচ্ছা যা, আমার কিছু কাজ আছে, আমিও সেগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি। আচ্ছা, খুব তাড়াতাড়ি, তাহলে দেখা হচ্ছে, এখন আসি।
কথাটা বলে আকাশ ওখান থেকে প্রস্থান করলো, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে তোদেরকে আজকে একটা কাজ করতে হবে, একটা মেয়েকে কিডন্যাপ করতে হবে। কি অবস্থা? এই কাজ আমাদের হবে না এটা তুমি ভাবতে পারলে? শুধু মেয়ের ছবি দাও, আমরা রাতের মধ্যে নিয়ে আসবো। তোরা কাজে লেগে পড়, মেয়েটার ছবি তোদের ফোনে চলে গেছে, দেখে নে ভালো করে। আরে মেয়েটার ঠিকানা দেন, ঠিকানা না দিলে মেয়েটাকে খুঁজবে কোথায়? ছবির সাথে সব ডিটেলস দেওয়া আছে, দেখে নে। তাহলে আজকে রাতের মধ্যে আপনার পাখি আপনি পেয়ে যাবেন, চিন্তা করবেন না। ওই পাখির জন্য কত রাত যে ঘুমোতে পারিনি। কি নেশা লাগানো একটা ফিগার বানাইছে মাইরি। এই তোরা যা, তোদের কাজ কর। আচ্ছা। তারপর সবাই অনেকে কিডন্যাপ করার জন্য চলে গেল। ক্রিং ক্রিং ওপাশ থেকে ফোন রিসিভ হওয়ার পর ডার্লিং, আমি আমার লোকদের পাঠিয়ে দিয়েছি, এখন তুমি তোমার লোকদের পাঠিয়ে দিয়ে আকাশে তুলে নাও। এত তাড়াতাড়ি তুমি কি পাগল হয়ে গেছো? এত তাড়াতাড়ি তুমি অনেকে কিডন্যাপ করতে লোক পাঠালে? আমার আর তর সইছে না, আমি ওকে পেতে চাই খুব কাছে। যতটা কাছে গেলে আমি ওর স্বাদ গ্রহণ করতে পারবো। আমি ওকে নিয়ে বিদেশে চলে যাব, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, সে আর আমি। আমাদের প্ল্যানকে তুমি ভুলে যাচ্ছ? আমরা প্ল্যান করেছিলাম, তুমি এখন বিদেশ যাওয়ার কথা বলছো কেন? উফ, এরকম করো কেন? আমি কি বলেছি তোমাকে ছাড়া যাব? আমি তো জাস্ট ওকে ইউজ করব, তারপর আবার ছুঁড়ে ফেলে দেবো ডাস্টবিনে। ওকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না। ভালো করেই জানো আমি মৃত্যু কিরকম, আমিও সব করতে পারি। আরে তোমার মাথায় গেছে নাকি? আমি এরকম নষ্ট মেয়েকে বিয়ে করে আমার সারা জীবন নষ্ট করব, এটা তুমি ভাবতে পারলে? বলা তো যায় না, ছেলেদের মন কখন যে কি চাই বোঝা বড় দায়। অনেক হয়েছে ঝগড়া, যার জন্য ফোন করেছিলাম সেটা বলি। এখন তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নাও। আজ রাতে নেপাল যাচ্ছি, সেখানে বিয়ে করে ওখানে সারা জীবন থেকে যাবে। তুমি কি সত্যি বলছো নাকি আমাকে স্বপ্ন দেখাচ্ছ? হ্যাঁ, আমি তো শুধু স্বপ্ন দেখাতে পারি, বিশ্বাস না হলে কিছু করার নেই। আর বিশ্বাস হলে রাতে আমার দেওয়া ঠিকানা চলে এসো, আমি তোমাকে ফোনে ঠিকানা SMS করে দিচ্ছি। এই ডার্লিং, এটা তুমি একটা কথা বললে? আর তুমি যেহেতু বলেছো আমার বিশ্বাস হয়েছে, এখন তুমি ফোন রাখো, আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। আচ্ছা, তাহলে রাতে দেখা হবে, এখন বাই, আমার কাজগুলো আমি করি। এদিকে আম্মু কি করতেছো? ওই কিছু করি না, তবে আজ না তুই কোথায় যাবি? কাকে আনতে? এখনো বাসায় যাচ্ছিস না যে আনতে? আরে বাহ, এটা আমি কি শুনতেছি? আমার আম্মু আমার শাশুড়িকে দেখার জন্য পাগল হয়ে আছে। আচ্ছা দেখাবো দেখাবো আমার শাশুড়িকে, তো দেখাবো দেখাবো তোমাকে। এত অস্থির হবার কোনো কারণ আছে? ফাজিল মেয়ে কোথাকার, যা ভাগ এখান থেকে, আমাকে ডিস্টার্ব করবি না। এখন তো বলবে। তোমার থেকে দূরে থাকতে যখন একেবারে দূরে চলে যাব, তখন ফোন করে ডাকলেও আর আসবো না, মনে রেখো। হয়েছে, আর নাকামি করতে হবে না, এখন একটু বাইরে যা, আমি আমার রান্নাটা শেষ করি। এই অনি, কোথায় রে তুই? হারাম জাদি, ফোন দিলে ফোন রিসিভ করিস না। তুই একটু বাইরে আয়, দেখ আজকে তোকে ঘনপিটুনি কাকে বলে কত প্রকার সব বুঝতে পারবি। বাইরে আয়। আরে বাহ, আমার বাসায় কি গুন্ডা পান্ডা চলে আসলো নাকি? তাদেরকে তো দেখতে হয়। জি, তাড়াতাড়ি বাইরে আয়, তারপরই দেখ। অনি বাইরে আসতেই সবগুলো এসে অনেকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাতো কোতো দিতে লাগলো। প্লিজ এখন থাম, আর পারতেছি না, এখন থাম, না হলে আজকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। প্লিজ আর করিস না এরকম, প্লিজ প্লিজ। তাহলে বল, সকাল থেকে আমরা যতবার তোকে ফোন দিয়েছিলাম তুই ফোন ধরলি না কেন? আরে আজ সকালে একখানে যাওয়ার কথা ছিল, তাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, আর আম্মুর সাথে একটু ঝগড়া করতাম তো তোর বাসায় আসার আগে, তাই ফোনটা চার্জে ছিল। থাক, আর বাহানা খুঁজতে হবে না। শেষমেশ তুই আন্টির সাথে সারাদিন ঝগড়া করিস, এটাই বুঝতে পারলাম। তোকে হয়তো অনেক বকাঝকা করেছে, এখন এগুলো বল আমাদেরকে। থাক, আমার আর এতগুলো গুণগান গাইতে হবে না। এখন চল, সবগুলো পাজির হাড্ডি আমার রুমে আয়। আমার রুমের 12টা বেজে গেছে, আগে গুছিয়ে দে, তারপর বাইরে যাব। তারপর সবাই ধেই ধেই করে নাচতে নাচতে রুমে চলে গেল। এইদিকে আম্মু, আমার একটা ট্রিপ আছে মাহিনের সাথে, আজ থেকে 1 মাসের ট্রিপ। আর তুমি তো ভালো করে জানো মাহিন আমাকে ছাড়া সেখানে কখনো যাবে না। তাই বলে নতুন বউ বিয়ে করে শ্বশুর বাড়িতে রেখে তুই আগের মতো ব্যাচেলার লাইফ এনজয় করবি? এটা তো হতে পারে না। আরে আম্মু, এত টেনশন করার কি আছে? একটা মাসই তো। আগের কথা বাদ দে, এখন বিয়ে করছিস, সংসার জীবন ওসব চিন্তাধারা বাদ দে। এবারের মতো যেতে দিচ্ছি, পরের বার আর এসব মেনে নেব না। ওকে আমার লক্ষ্মী আম্মু, এরপর থেকে আর আমি যাবো না, কথা দিলাম। তো তুই যাচ্ছিস কখন, এখন নাকি রাতে? মাহিন রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, আমি এখন চলে যাব। ফোনে তোমার সাথে কথা হবে পরে। আচ্ছা যা তাহলে। আমি তো ভালো করে জানি মাহিন আর তুই কোনো কাজে গেলে এত তাড়াতাড়ি বেরিয়ে যাস, যা কল্পনাও কেউ করতে পারে না। হঠাৎ করে তোদের প্ল্যান হয়ে যায়। আচ্ছা মা, আমি তাহলে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আকাশ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এবং তার বোনের কাছ থেকে বিদায় নিয়ে মাহিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে
আচ্ছা, তুই তো কাল তোর লাভারের সাথে এসেছিস। রাস্তায় কি কি রোম্যান্স করেছিস আমাদের একটু বল না। ফাজলামো বন্ধ করে এখানে চুপচাপ বসে অন্য গল্প কর। কেন রে, তোর এত জলে কেন? একটু বললে কি হয়? আগে তো আমাদের সব কথা শোনাতে, আর এখন তুই তোরটা নিজের মাঝে লুকিয়ে রাখিস। তোদেরকে যদি সত্যি কথাটা বলি তোরা বিশ্বাস করবি না। বল না, রাস্তায় কি এমন হয়েছে যা আমরা বিশ্বাস করব না? রাস্তায় আমাদের মাঝে কিছুই হয়নি। আমি শুধু ওর কাঁধে মাথা রেখে কান্না করতে করতে বাসায় এসেছি। না 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 না, এটা কারো বিশ্বাস হবে না। তোদের মাঝে নিশ্চয়ই কিছু হয়েছে। আজকে তোকে যতটা খুশি খুশি মনে হচ্ছে, তার মানে কালকে তো নিশ্চয়ই কিছু হয়েছে। আমি এই জন্য আগেই বলেছি তোদের বললে তোরা বিশ্বাস করবি না, তাই তোদেরকে কিছু বলতে চাইনি। আচ্ছা বাবা, বিশ্বাস করলাম, এসব এখন বাদ দে। আমরা আজকে বিকেলে সবাই মিলে ঘুরতে যাব। রেডি থাকিস? আমরা এখন আসি। আমি বুঝতে পেরেছি তোরা সবাই মন খারাপ করেছিস। আচ্ছা, আজকে আমরা সবাই এখানেই থাকবো, কালকে যে যার মতো বাড়ি চলে যাবি। আমি আন্টির সাথে কথা বলে নিচ্ছি। তুই না একটু আগে বললি তুই ওখানে যাবি, তাহলে এখন আমাদের আটকে লাভ কি? আজকে আমি কোথাও যাব না। আজকে তোদের সাথে মন খুলে আড্ডা দেবো। কতদিন থেকে তোদের সাথে মন খুলে আড্ডা দেওয়া হয় না, তাই আজকে সবাই যে যার মনের কথা যা জমে আছে সব শেয়ার করব এবং আমাদের সেই বিখ্যাত খেলা লুডো সবাই মিলে খেলবো আর আনন্দ করব। ও ওয়াও, অনেকদিন পর আমরা সেই আগের অনেকে খুঁজে পাচ্ছি। হয়েছে, এখন নিচে চল, আম্মু রান্না করছে বিরিয়ানি, সবাই মিলে খেয়ে আসি আগে। এই কথা তুই আগে বলবি না, তাহলে তো পেট ভালো করে পরিষ্কার করে আসতাম। আন্টির হাতের বিরিয়ানি মানে তো জোস। বেশি রকম প্যাচাল না পেরে এখন নিচে আয় সবাই। তারপর সবাই মিলে হই হুল্লোড় করে নিচের টেবিলে গিয়ে বসলো বিরিয়ানি খাওয়ার জন্য। ওকে, তাড়াতাড়ি কর। আচ্ছা, আমরা এত তাড়াহুড়া করে যাচ্ছি কেন? একটু পরে তো যাইতে পারতাম, তাই না? এত কিছু তুই বুঝবি না, তোকে যেটা বলতেছি সেটাই কর। আকাশ চুপচাপ হয়ে গাড়িতে বসলো, আর কিছু বলল না, এবং দুজনে তাদের গন্তব্যস্থানে রওনা দিল। এইদিকে কিরে, তোদের যে কাজটা করতে বলেছিলাম সে কাজটা এখনো করতে পারিসনি কেন? বস, আপনি আমাদের যে ঠিকানায় আসতে বলেছিলেন সেই ঠিকানায় এসে দাঁড়িয়ে আছি। মেয়েটি এখনো তার বাড়ি থেকে বাইর হয় নাই। ওখানে দাঁড়িয়ে থাক, যখন বাইর হবে দেখার সময় নেই, তুলে নিয়ে চলে আসবি। আমি এদিকে সব রেডি করছি। ওকে বস। আচ্ছা, অনেক খাওয়া দাওয়া হইলো, এখন চল রুমে গিয়ে কথা বলবো। বিরিয়ানি কিন্তু সেই জোস হয়েছে আন্টি। থাক, সবগুলো ফাজিলের হাড্ডি। এখন যা গিয়ে গল্প কর, আর আমি বাকি কাজগুলো করি। এই সবাই চল, এখন রুমের 12টা বাজাতে হবে, যেন আমাদের মহারানী রুম গোছাতে গোছাতে হাঁপিয়ে যায়। একদম এরকম কিছু করবি না, তাহলে ঘাট ধরে খাবারটা খাইয়ে রুমের বাইরে বের করে দেবো। সেটা না হয় পরে দেখাবো কে কাকে রুম থেকে বের করে দেয়। ওকে, তোরা সবাই রুমে যা, আমি একটু বাইরে থেকে আসতে। তারপর অনি বাইরে গেল। ওই দেখ, মেয়েটা বাইরে এসেছে, যা তাড়াতাড়ি করে তুলে নে। অনি কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে তাকে কিছু লোক ঘিরে ধরলো এবং একটা কালো গাড়িতে তুলে নিল তাকে। আরে কি, আপনারা আমাকে এইভাবে তুলে নিয়ে যাচ্ছেন? আমি তো আপনাদের চিনি না। ওই, ওর মুখে কষ্টে লাগা, যেন চিল্লাইতে না পারে। চিল্লাইতে পারলে আমাদের সমস্যা হয়ে যাবে। তারপর কাশিমের কথা মতো কাশিমের লোকেরা অনির মুখে কস্টেপ লাগিয়ে দিল। অনি আর কোনো কথা বলতে পারতেছে না, শুধু তার মুখ থেকে আস্তে আস্তে শব্দ বের হচ্ছে। বস, আপনার পাখি এখন আমার হাতে, এখন বলেন তাকে কোথায় নিয়ে যাবে। সত্যি তুই ওকে নিয়ে রাত 9টার সময় হয়তো শাহজালাল বিমানবন্দরে নিয়ে আসবি? এখন তো 7টা বাজে, এই 2 ঘন্টা আমরা ওকে কি করব? তোদের কিছুই করতে হবে না, এই 2 ঘন্টা ওকে গাড়িতে রেখে দে। আচ্ছা বস, আপনি যা বলবেন তাই হবে। আমার ফোন কেটে দিয়ে মিতুকে ফোন করলো। হ্যালো বেবি। এই তো বেবি, আমি এখন রেডি, বলো কোথায় আসবো? তোমার মোবাইলে দেখো সব ঠিকানা চলে গেছে, সেই ঠিকানা মতো চলে আসো খুব তাড়াতাড়ি। আমি ওখানে যাচ্ছি এখন। ওকে, তুমি যাও, আমি খুব তাড়াতাড়ি চলে আসতেছি তোমার কাছে। এইদিকে কি রে অবনী, অনি কোথায়? রুমে আসছে না কেন? আমিও তো সেটাই ভাবতেছি, অনেকক্ষণ হলো ও চলে গেছে, এখনো আসতেছে না। আমাদের রুমে থাকতে বলে ও কি উদাও হয়ে গেল নাকি? চল তো বাইরে গিয়ে দেখি অনি কোথায়। তারপর সবাই মিলে রুম থেকে বাইরে চলে আসলো। আন্টি, অনি কোথায়? অনিকে তো দেখতে পাচ্ছি না। আমাদের রুমে যেতে বলে ও কোথায় চলে গেল? ও শুধু আমাকে বলে গেল তোদেরকে কি নাকি সারপ্রাইজ দিবে, তার জন্য বাইরে গেল, এখনো ফিরে আসেনি। আরে আন্টি, আমাদের বাসায় যেতে হবে তো, ওকে তো আর খুঁজেও পাচ্ছি না, কোথায় গেল? এরকম বোকা মেয়ের মতো কথা না বলে ওকে ফোন দাও, ফোন দিলেই তো হয়। আন্টি, অনির ফোন তো রুমে চার্জে দেওয়া। এখন সবাই একটু টেনশন পড়ে গেল, কারণ অনি 1 ঘন্টা থেকে নিখোঁজ। এই কাশেম, এই নিয়ে তোদের টাকা আর আমার পাখিকে আমার হাত দিয়ে দে। অনি আমানকে দেখে একদম চমকে গেল। অনির শরীর যেন ঠান্ডা হয়ে আসতেছে।
যেন নিস্তব্ধ হয়ে গেছে। অনি নড়ার শক্তি পর্যন্ত পাচ্ছে না, বাক শক্তি যেন হারিয়ে ফেলছে। কি বেবি, অবাক হয়ে গেছো আমাকে দেখে এখানে? অনি চুপ মেরে আছে, তার কথা বলার শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। তার এত হাসি খুশি এক মুহূর্তের জন্য শেষ হয়ে গেল। ডার্লিং, আমি চলে এসেছি। আরে তুমি তোমার পাখিকে খাঁচায় বন্দি করে নিয়ে নিয়েছো? জি ডার্লিং, এখন চলো কয়েকদিন ওকে ব্যবহার করে ওখানে বিক্রি করে দেবো। ইস, কি কষ্ট হচ্ছে তাই না অনি? আপনি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের এরকম সর্বনাশ করতে পারবেন? থাক, অনেক হয়েছে, এখন চল। কেন ডার্লিং, তোমার কি তর সইতেছে না? এত তাড়াতাড়ি ওকে ভোগ করতে চাও? একটু মজা নেই আমিও, তারপর তুমি তো ওকে ভোগ করবেই। আরে কথা সেটা না, কথা হলো তুমি যত মজা নেওয়ার নেপালে কি নিও, এখন আমাদের বাংলাদেশ ত্যাগ করতে হবে। তাও ঠিক বলছো, আমার লোকদের পাঠিয়ে দিয়েছি আকাশকে খুন করার জন্য। অনি আকাশের নামটা শুনে বুক ফেটে কান্না করতে লাগলো। এই চুপ কর, নয়তো সত্যি সত্যি আকাশকে খুন করব। এখন তোর উপর সব। যদি আমাদের কথা মতো চলিস তাহলে আকাশ বেঁচে থাকবে, নয়তো আকাশ মারা যাবে। আপনারা যা বলবেন তাই করব। আপনাদের সব ইচ্ছে আমি মেনে নিব, তাও আকাশ কিছু করবেন না। এই তো লক্ষ্মীমের মতো কথা, এখন চুপচাপ আমরা যেটা বলছি সেটা করো। আর তোর আকাশ বেঁচে থাকবে, সমস্যা নেই। তারপর আমান অনিকে নিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে গেল। এদিকে আমার না কিছু ভালো লাগতেছে না, কিরকম জানি ভয় ভয় লাগতেছে। এখানে কি আমরা নতুন আসলাম নাকি? এভাবে কতবার এসেছি, তখন তো এরকম কথা বলিসনি। জানি না রে কি হয়েছে, আমার মন বলতেছে অনি ভালো নেই। চুপচাপ থাক, এত টেনশন করতে হবে না। আমি আমার লোকদের পাঠিয়ে দিচ্ছি অনির খোঁজ খবর নেওয়ার জন্য। একটু পর ফ্লাইট অনেক কান্না করে যাচ্ছে। তার দেখা স্বপ্নগুলো এক নিমেষেই শেষ হয়ে গেল। অনি নতুন করে আবারও বাঁচতে চেয়েছিল, কিন্তু হয়তো তার ইচ্ছেটা পূরণ হলো না। আমি এসব ভাবতে ভাবতেই কান্না করে যাচ্ছি, আর চোখের পানি আজকে বাধা মানছে না। আকাশের সাথে কাটানো সময়গুলো মনে পড়তেই কান্নার বেগ আরো বেড়ে গেল। কান্না করতে করতে এক সময় হেঁচকি উঠে গেল। আরে বেবি, এত কান্না করার কি আছে? আমি তো আর তোমাকে মেরে ফেলবো না, শুধু কয়েকদিন ইউজ করবো, তারপর ডাস্টবিনে ফেলে দিব, ব্যাস এইটুকুই। প্লিজ আমার সাথে এরকম কিছু করো না। আমার তো সবকিছু তুমি নিয়ে নিয়েছো, তারপরও কেন আমার সাথে এরকম করতেছো? আমাকে ছেড়ে দাও। বেবি, তুমি কি বলছো? আমি কিছুই বুঝছি না, তাই এসব কথা এখন বাদ দাও। আর তুমি বলছো আমি তোমাকে ছেড়ে দেবো, এতটা সহজ না। কারণ তুমি সেদিন যদি আমার কথা শুনতে আমার সাথে হোস্টেলে যেতে, আর তোমার ওই নরম নরম ফিগারটা আমাকে ভোগ করতে দিতে, তাহলে আজকে এরকম কিছুই হতো না। ছি, তুমি এত খারাপ, আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামবে। এই, বেশি বকবক না করে চুপচাপ এখানে বসে থাকো। আরে তোর কথা আর কি বলবো, একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সর্বনাশ দেখতে চাচ্ছিস? শুধু তোর কি লজ্জা করে না? তুই মেয়ে জাতের কলঙ্ক। তোর জ্ঞানটা তোর কাছেই রাখ, আমার জীবনটা নিয়ে আমি ভাববো, তোকে ভাবতে হবে না। ছি, আমার এখন কি ইচ্ছে করতেছে জানিস? তোকে মেরে ফেলতে, কারণ তোর মতো মেয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই সমাজে। আফসোস হচ্ছে তোর জন্য, জানিস, কারণ তুই আমাকে মেরে ফেলতে পারবি না, আর আমি চাইলেও আমি তোকে মেরে ফেলতে পারি, দেখবি। কথাটা বলেই মিতু অনির গলা টিপে ধরলো। অনির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই ছটফট করতে লাগলো। মিতু কি পাগলামি করতেছো? একটু পর প্লেন ছাড়বে, এখন যদি পুলিশ দেখাই ফেলে তাহলে তো আমাদের এখন জেলে যেতে হবে। সব পাগলামি এখানে কেউ করে? তোকে তো আমি মেরে ফেলবো, শুধু আমানের জন্য তুই এখন বেঁচে গেলি। অনি কোনো কথা বলছে না, চুপচাপ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, কারণ মিতু গলা অনেক জোরে চেপে ধরেছিল। এখন গলা ব্যথা করতেছে। কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্সমেন্ট দিল, ফ্লাইটের সময় হয়ে গেছে। সবাইকে ফ্লাইটে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। আমান আর মিতু দুজনে অনেককে ধরে ফ্লাইটে নিয়ে গেল। প্লিজ তোরা আমার মেয়েটাকে আমার কাছে এনে দে। আন্টি, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমরা সবাই যাচ্ছি তো অনেকে খোঁজার জন্য। আমি ভেবে পাচ্ছি না, ও বাহিরে গেল আর ভিতরে আসলো না। এর ভেতর না হলেও কোনো রহস্য আছে। অনি তো ছোট বাচ্চা না যে খেলতে গিয়ে হারিয়ে যাবে, এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সবাই চল তাড়াতাড়ি, যে যার মতো পারিস অনেকে খুঁজতে লেগে পড়। তারপর সবাই অনেককে খোঁজার জন্য যে যার মতো চলে গেল এবং প্রতিটি অলি গলি ভালো করে খুঁজতে লাগলো সবাই। আশা চৌধুরী কান্না করেই যাচ্ছে। কান্না করতে করতে এমন অবস্থা হয়েছে শেষ পর্যন্ত হেঁচকি উঠে গেছে। আশা চৌধুরীর এরকম অবস্থা দেখে আশা চৌধুরীর স্বামী কি করবে বুঝতে পারতেছে না। তিনিও মেয়েটার শোকে শোকাহত, তাও তিনি আশা চৌধুরীকে সান্ত্বনা দিতে লাগলেন যে একটু পর অনি বাসায় ফিরে আসবে, এত কান্না করার কিচ্ছু নেই। কিন্তু মনে মনে তিনিও অনেকটাই ভেঙে পড়েছে।
শেষ পর্যন্ত আশা চৌধুরীর অবস্থা এতটাই খারাপ যে কান্না করতে করতে কি আবোল তাবোল বলতেছে নিজেও জানে না। ওকে যেন একটু আগে আমার মেয়েটা আমাকে বলতেছিল আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি খুব খুশি হবে, তাই না? দেখো আমার মেয়েটা আমাকে ছেড়ে কিরকম লুকোচুরি খেলতেছে আমার সাথে। ওগো আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও না। একটু আগে আমার সাথে ছিল, এখন নেই, কারোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্লিজ ওকে আমার কাছে এনে দাও। তুমি জানো না আমার মেয়েটা ছাড়া আমার পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। তুমি আমার মেয়েটাকে এনে দাও প্লিজ। আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি যা করতে বলবে আমি তাই করব। প্লিজ দাও আমার মেয়েটাকে, এনে দাও না, নয়তো আমাকে মেরে ফেলো। আশা চৌধুরীর স্বামীর বেহাল অবস্থা, তিনি কিভাবে সান্ত্বনা দেবে তার বউকে? তার এত করুণ অবস্থা, এই সময় কি করা উচিত ভেবে পাচ্ছে না। কয়দিন আগেও মেয়েটা হারিয়ে গিয়েছিল, আল্লাহর অশেষ কৃপায় ফিরে পেয়েছে। এখন আবার কি হলো তার মেয়েটা? এইটুকু মেয়ের এত শত্রু থাকতে পারে? শেষ পর্যন্ত আশা চৌধুরীর স্বামী আশা চৌধুরীকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল। আশা চৌধুরী বলে, আশা চৌধুরী তার স্বামীর কলার চেপে ধরে কথাটা বলল। আশা চৌধুরীর স্বামী কোনো জবাব দিচ্ছে না। আশা চৌধুরীকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল, ঘুমের ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়ানোর দেশে পাঠিয়ে দিল। হ্যালো শিলা, তুই কি অনেক কোনো খোঁজ পেলি নাকি? না রে, সবাইকে জিজ্ঞেস করতেছি, সবাই বলতেছে অনেকে নাকি কেউ দেখেনি। তুই কোনো খোঁজ পেলি? আমিও তো তখন থেকে এটাই ভাবতেছি, যদি অনেকে কেউ না দেখে তাহলে অনেক গেল কোথায়? আচ্ছা, অনেকে যে যে চেনে সবাইকে ফোন কর, সবার কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখ অনি তাদের বাসায় গেছে নাকি। আচ্ছা। আকাশ, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস এসব? অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? যা সত্যি তাই। আমার লোকেরা অনির বাসায় গিয়েছিল, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অনির মার অবস্থা খুবই খারাপ। গাড়ি ঘোড়াও। তুই এখন বলতেছিস গাড়ি ঘোরাতে? আমি অলরেডি অনেক দূর জায়গা চলে এসেছি। তুই ঘুমিয়ে গিয়েছিলি তাই তোকে জাগায়নি। তুই দেখ, আমার প্রথম ভালোবাসা আমাকে ধোকা দিয়ে চলে গেল। এখন যদি অনিও আমার জীবন থেকে চলে যায় তাহলে হয়তো আমার বেঁচে থাকা অসম্ভব হয়ে দাঁড়াবে। প্লিজ কিছু একটা কর। তুই থাম একটু, আমি তো আমার মতো চেষ্টা করে যাচ্ছি। আবার আমার লোকেরাও তো অনেকে খুঁজতে নেমে পড়েছে রাস্তায়। আকাশের টেনশনে অনির প্রায় কান্না কান্না অবস্থা। সে ভেবে পাচ্ছে না তার সাথে কেন বারবার এমন হয়। সকালের মিষ্টি রোদ অনির চোখে পড়তেই অনির ঘুম ভেঙে গেল। গুড মর্নিং বেবি। অনি চোখ খুলতেই আমানকে দেখতে পেয়ে একরাশ ঘৃণা ছুড়ে দিল আমানের দিকে। গুড মর্নিং বেবি। গুড মর্নিং বেবি। বেবি আর কতক্ষণ পর আমার সেই স্বপ্নময় দেশে পৌঁছাবো? আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সুখের রাজ্যে পাড়ি জমাবো বেবি। অনির এসব দেখে দেখে কেমন জানি লাগতেছে তার, তাই সে অন্যদিকে তাকিয়ে আছে। আকাশ, ওরা অনেকে নিয়ে নেপালে চলে গেছে। কি? এখন সময় নেই, চল এয়ারপোর্টে আমরা নেপালে যাব। কিন্তু কিভাবে? আমাদের তো পাসপোর্ট ভিসা কিছুই নেই, আমরা যাব কিভাবে? সবকিছু রেডি আছে, তুই এখন চল, আর দেরি করা ঠিক হবে না। তারপর আকাশ আর মাহিন নেপালের উদ্দেশ্যে রওনা দিল। হ্যালো ম্যাম, আমরা আকাশকে খুঁজে পেয়েছি। কি বলছিস তোরা? তোদেরকে একটা কাজ দিলে ঠিক মতো করতেও পারিস না। ভালো করে খুঁজে দেখ, যেখানে পাবিস সেখান থেকে তুলে এনে ওকে মেরে ফেল। আপনি যে যে ঠিকানা দিয়েছেন আমরা সব জায়গায় ভালো করে খুঁজেছি, কিন্তু আকাশকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা এখন যদি আমি দেশে থাকতাম তাহলে তোদের সব কটাকে এমন পিটাইতাম যে 6 মাস হাসপাতালে থাকতে হতো। আরে বেবি, তোমার আবার কি হলো? এত খেপে যাচ্ছ কার উপর? ফোন রাখ আর আকাশকে তাড়াতাড়ি খুঁজে বের কর, তারপর আমাকে ফোন করবি, নয়তো দেশে ফিরে তোদের অবস্থা যে কি করব। ঠিক আছে ম্যাডাম, আমরা ভালো করে খুঁজতেছি। আর বলো না, এমন একদল গাধাকে কাজটা দিয়ে এসেছে, তারা নাকি এখন আকাশকে খুঁজে পাচ্ছে না। অনি এই কথা শুনেই মনে মনে অনেক খুশি। যাই হোক, তার জন্য আকাশের জীবন তাহলে চলে না। তুমি আকাশের পিক আমাকে দাও তো, আমার লোকদের পাঠাচ্ছি। থাক, এখন না, একটু পর, কারণ আমাদের লোক সব দিক থেকে ওকে ঘিরে রেখেছে। একটু পর হয়তো খুঁজে পাবে, না পেলে তোমাকে ছবি দেব, সমস্যা নেই। না পেলে খুব তাড়াতাড়ি আমাকে জানিও, তাহলে আমার লোকদের পাঠাবো। বেবি, যদি প্রয়োজন হয় তোমাকে সঙ্গে সঙ্গে বলে দেব, সমস্যা নেই। অনি মিতুর এই নোংরামি দেখে ইচ্ছে করতেছে দুটোকেই এখানে পুঁতে ফেলতে, কিন্তু সেই শক্তি তার নেই এখন। বেবি, একটু পালানোর চেষ্টা করবে না, তাহলে আমার লোকজন যে কোনো সময় তোমাকে মেরে ফেলতে পারে। অনি এই কথা শোনার পর তার আত্মা প্রায় শুকিয়ে গেছে। কি করবে এখন? এখন তার যে পালানোর প্ল্যানটা ছিল সেটা হয়তো এখন ক্যান্সেল করতে হবে। একজন কালো স্যুট পরা লোক অনির হাত ধরে ফেললো। এইদিকে আশা চৌধুরীর জ্ঞান ফিরতেই আবার অনি বলে একটা চিৎকার করলেন। ওগো
কই আমার মেয়ে? এখন আমার মেয়েকে তুমি আমার কাছে এনে দিতে পারলে না? দেখো আশা, আমি পুলিশকে ইনফর্ম করেছি। তুমি এত ভেঙে পড়লে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। প্লিজ তুমি নিজেকে শক্ত করার চেষ্টা করো। আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসবে। কেন কেন আমাদের মেয়ের সাথে কেন বারবার এমন হয়? তুমি বলতে পারো আমার মেয়েটা কি এমন দোষ করেছে যার জন্য তাকে এত? তুমি একটু রেস্ট নাও, আমি দেখি কতদূর কি করা যায়। আর ওর বান্ধবীরা তো সব জায়গায় খোঁজ খবর নিচ্ছে, কিন্তু খোঁজ পাচ্ছে না। এবার আমার মেয়েটাকে আমার কাছে ফিরে পেলে ওকে আর একা কোথাও যেতে দেব না। এখন তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি পুলিশ স্টেশন থেকে ঘুরে আসি। প্লিজ আমাকেও সাথে নাও, আমিও তোমার সাথে যাব। আমি আমার মেয়েটাকে পেতে চাই, যে করেই হোক। তারপর আশা চৌধুরী এবং তার স্বামী দুজনে পুলিশ স্টেশনের দিকে রওনা দিলেন। হ্যালো শিলা, তুই কোথায় রে? আমি এখন একটা গলির ভিতরে আছি। আচ্ছা, তুই কি ভেবেছিস আকাশ ভাইকেও খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা তো এতক্ষণ আমার মাথায় আসেনি। তাহলে কি উনি আকাশের সাথে চলে গেল? এরকমটা হলে তো নিশ্চয়ই উনি বাসায় ফোন করতো। সেটাও ঠিক বলেছিস। অনি আমাদের বলল আজকে আমাদের সবার সাথে আড্ডা দিবে, তাহলে আমাদেরকে রেখে এসে আকাশের সাথে চলে যেতে পারে এরকম মেয়ে অনি না। এখন যে ওকে কোথায় খুঁজি? সন্ধ্যা হয়ে গেল, আর এদিকে কত খুঁজবো বল? পুরো এলাকাটাই তো খুঁজলাম, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তোর কি আমানের কথা মনে আছে? এতক্ষণ তো আমাদের আমানের কথা মনেই পড়েনি। তাহলে কি আমান? হ্যাঁ, আমানই এই কাজ করতে পারি। এখন পুলিশের কাছে চল। তুই মোড়ে এসে দাঁড়া, আমি মোড়ে যাচ্ছি, তারপর ওখান থেকে পুলিশ স্টেশনে যাব। ওকে, তাড়াতাড়ি আয়। এত টেনশন করিস না তো, আমার লোকও আছে নেপালে। কারণ নেপালে আমার একটা বিজনেস আছে, আমার লোকদের আমি ইনফর্ম করে রেখেছি। এখন আমরা ওখানে পৌঁছানো মাত্রই হয়তো অনেকে খুঁজে পাবো। আমি কিছুই ভাবতে পারতেছি না, জানিস এরকমটা হবে জানলে কখনোই প্ল্যানটা করতাম না। আমি কি জানি আমার এত বড় চিটার? জানলে ওকে আগে শেষ করে দিতাম। কোন বিপক্ষ দলকে ছোট করে দেখা উচিত না। তুই একদম ঠিক বলেছিস, কোনো দলকেই ছোট করে দেখা উচিত না। আর কতক্ষণ লাগবে নেপালে পৌঁছাতে? আর বেশিক্ষণ না, 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো আমরা। হ্যালো স্যার, একটু আগে বাংলাদেশে একটা প্লেন ল্যান্ড করেছিল। তুমি ওখানে ভালো করে শোনো, এমন কেউ ছিল সন্দেহজনক প্লেনের মধ্যে? স্যার, ওরা বলতেছে এই প্রথম বাংলাদেশি যাত্রী 3 জন একসাথে বসে এসেছে। কি? তাদের ছবি সংগ্রহ করো, আমরা কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছাচ্ছি। আর ওই ছবিগুলো পুলিশ স্টেশনে পাঠাও, আর ওই 3 জন লোককে খুঁজে বের করতে বলো। জি স্যার, আমি করতেছি। আর যার খোঁজে তুমি যাচ্ছ সে অনেক বড় খেলোয়াড়, তাই দেখে শুনে কাজ করো, নয়তো তোমার জীবন চলে যেতে পারে। আর আমার দলকে অ্যালার্ট থাকতে বলো, আমি খুব তাড়াতাড়ি আসতেছি তোমাদের মাঝে। আচ্ছা স্যার, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা, তুই কি আমাকে বলবি তুইও কি কোনো গ্যাংয়ের সদস্য? আরে মামা, এত টেনশন করিস কি জন্য? পেয়ে যাবি তো। আমার প্রশ্নের অ্যান্সার নেই। পরে একদিন সময় করে তোকে সব বলবো, এখন যেই কাজে এসেছি সেটা করতে দে। কিছুক্ষণ পরেই মাহিন এবং আকাশ নেপালের মাটিতে পা রাখলো। আমার লোকজন সবাই রেডি আছে তো? জি বস, আমাদের লোক সবাই রেডি আছে। আর আমি ওদের খোঁজ খবর নিতে কিছু লোককে পাঠাইছি, কিছুক্ষণের মধ্যেই ওদের খবর পেয়ে যাবে। খুব ভালো কাজ করছো। আর মেয়েটার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, তাহলে আমাদের এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে মেয়েটার কোনো ক্ষতি না হয়। ওকে, চলো। হোটেল রেডি করছি। জি, সবকিছু রেডি, আপনি মালটাকে নিয়ে আসেন। আরে মাল বলিস কেন? এখনো তো আমি তাকে ভোগ করিনি। যখন ভোগ করে ছেড়ে দেব তখন তুই মাল বলিস, আর যা কিছুই বলিস আমি কিছু বলবো না। আমি খাওয়ার আগে কোনো উল্টো পাল্টা কথা বলবে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন। মিতু বেবি, চল। আরে বেবি, আমি তো তখন সামলাতে পারবো না নিজেকে। তোমরা যাও, খেলাধুলা করো, আমি পাশের রুমে আছি। আরে ডার্লিং, তাতে কি হয়েছে? একসাথে দুইটাকেই না হয় একটু আদর দেবো, চল। আরে ডার্লিং, আমি সবসময় একা খাইতে পছন্দ করি, কারোর সাথে শেয়ার করে না। তুমি যাও, ফুর্তি করো, আমি পাশের রুমে একটু রেস্ট। অনেক দূর থেকে চাননি করে আসলাম। ছি, তোর মতো এরকম খারাপ মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তোকে না দেখলে বুঝতে পারতাম না আসলে তোদের মতো কয়েকটা মেয়ের জন্য পুরো মেয়ে জাতি কলঙ্কিত হয়। থু থু। অনেক কথাটা বলে মিতুর মুখে থুথু ছিটিয়ে দিল। 2 টাকার ফকিন্নি, তুই আমার মুখে থুতো দেশ? দেখ তোর আমি কি অবস্থা করি। থাপ্পড় খেয়ে অনেক কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়লো। আরে বেবি, যতবার মারার শখ মেরো, কিন্তু একটু পরে মারো। আমি আগে আমার কাজটা ক্লিয়ার করে নেই। ওকে, এই কুত্তাটাকে তোমার কথাই ছেড়ে দিলাম, না হয় তো এখানে পুঁতে ফেলতাম। আমান অনির হাত ধরে টানতে টানতে হোটেলের ভেতর নিয়ে যেতে লাগলো। অনি অনেক চেষ্টা করতেছে আমানের হাত থেকে ছুটে যাওয়ার জন্য, কিন্তু আমানের শক্তির সাথে অনির শক্তি কখনোই পেরে উঠতে পারবে না। আরে বেবি, এত ছোটাছুটি করলে কি শান্তি পাওয়া যাবে? একটু স্থির থাকো না।
আজকে তো প্রথম না যে আজকে প্রথমের জন্য এত এত ছটফট করছো। আজকে তো প্রথম না, আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করো। এত ছটফট করা কি আছে? কুত্তার বাচ্চা, তোকে আমি বিশ্বাস করে এত বড় ভুলের মাসুল দিতে হবে আগে বুঝতে পারলে তোকে তো আমি খুন করে ফেলতাম। এখন অতীতের কথা ভেবে কি আর হবে, বর্তমানে যেটা হচ্ছে হতে দাও। তুই যেটা আমার সাথে করতেছিস এর ভুলের মাসুল তোকে দিতেই হবে। কে আমার এই বিচারটা করবে? এত বড় বড় গলায় যে কথাগুলো বলছিস, কেউ আছে এই নেপালে যে আমাকে আমার ভুলের মাসুল দিতে চলে আসবে? এত বড় কলিজা কার আছে? কখনো মিথ্যার জয় হয় না, সত্যের সব সময় জয় হয়। আর তুই যেটা আমার সাথে করতে চাস সেটা অন্যায়। এই অন্যায় বেশি দিন করতে পারবি না, খুব তাড়াতাড়ি এর শাস্তি তোকে ভোগ করতেই হবে। এত কথা শোনার সময় আমার নেই। চলো বেবি, আমি আর ধৈর্য ধরতে পারছি না। তোমার ফিগার দেখে এত হট হলে কিভাবে তুমি? থু থু, বেয়াদবের বাচ্চা, তোর বাপ মায়ের ঠিক নাই, তুই জারদ সন্তান, এই জন্য এসব কথা বলিস। ওইদিকে কিরে, এখন আমরা কোথায় যাচ্ছি? তুই এখন একটু চুপ করে বসে থাক। এখন আমরা মিশনে যাচ্ছি, আর তুই গাড়ি থেকে বাইর হবি না, কারণ তুই এসবের বিষয়ে কিছুই জানিস না। তাই বলে তুই বিপদে যাবি আর আমি গাড়িতে বসে তামাশা দেখবো? এটা হতে পারে না। দেখ, এটা আমার প্রথমবার না, অনেকবার আমি এরকম মিশন কমপ্লিট করেছি, তাই বলতেছি আমার তেমন কিছুই হবে না। তুই চুপচাপ গাড়িতে বসে থাক। প্রথম তুই এসবের কিছুই জানিস না, হঠাৎ করে তোর কিছু হয়ে গেলে তখন আমি অনেকে কি জবাব দেব? তাই বলে আমি তোকে একা ছেড়ে দেবো? এটা কখনো হতে পারে না। তুই চুপ থাকবি নাকি তোকে এখানে ফেলে রেখে যাব? বস, আমাদের ঠিকানা খুঁজে পেয়েছে। কোথায় আছে এখন তারা? মাউন্ট এভারেস্টের পাশে একটা হোস্টেলে আছে, সেখানে। ওখানে তো আমাদের গ্যাং আছে, ওদেরকে ইনফর্ম করো খুব তাড়াতাড়ি। আমি তাদের আগে জানিয়ে রাখছি, তারাও সবাই প্রস্তুত আছে। আর হোটেলে চারিদিকে কিছু লোক দেখা যাচ্ছে, হয়তো ওরা গুপ্তচর লোক হতে পারে, তাই এখনো তারা মিশনের নামেনি। আমরা তাদেরকে বলা মাত্রই তারা মিশনে নেমে যাবে। গুড। না, আমি তোকে কখনো একা ছেড়ে দেবো না। আকাশ, প্লিজ দোস্ত, পাগলামি করিস না। তুই গাড়িতে বসে থাক, আমি খুব তাড়াতাড়ি অনেকে নিয়ে ফিরে আসতে। না, আমি তোকে কখনো একা ছেড়ে দেবো না। পাগলামি করিস না, বলতেছি তো আমার কিছুই হবে না। চুপচাপ তুই গাড়িতে বসে থাক। এইদিকে কি গো, আমার মেয়েকে এখন আমার কোলে এনে দিতে পারলে না? দেখো আশা, এরকম পাগলামি করো না প্লিজ। আমি তো চেষ্টা করতেছি আমার সব দিক থেকে। আমার কি কষ্ট হচ্ছে না আমার মেয়ের জন্য? মেয়েটা কি শুধু তোমার নাকি আমারও? তুমি যদি এরকম করে কান্না করো তাহলে আমার কি হবে একটাবার চিন্তা করো। আশা চৌধুরী এবং আশা চৌধুরীর স্বামী দুজনেই কান্নায় ভেঙে পড়ে মেয়ে হারানোর শোকে। ওসি সাহেব, জি বলুন, আমরা আপনাদের জন্য কি উপকার করতে পারি? তারপর অবনী চাচা ঘটেছে অনির সাথে সবকিছু বলে দিল। সবকিছুই বুঝলাম। আচ্ছা, আপনারা এখন বাসায় চলে যান, আমরা খোঁজ নিয়ে তারপর আপনাদের জানাবো। প্লিজ আমার এত বড় সর্বনাশ করো না, প্লিজ। আরে ডার্লিং, এত অস্থির হচ্ছে কেন? এটা তো আমাদের প্রথমবার না, দ্বিতীয়বার। চুপচাপ থাকো, একটু মজা দিয়ে তারপর ছেড়ে দিবে। যেটা হয়েছে অতীতে হয়েছে, এখন বাদ দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতো বাঁচতে দাও। তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু কি করব? তোমার ফিগার দেখে যে আমি লোভ সামলাতে পারছি। অনি কান্না করা শুরু করে দিল। ওকে, তুই তবে সবসময় আমার পিছে পিছে থাকবি, একটু এদিক ওদিক হতে পারবি না, তাহলে তোকে নিয়ে যাব। ওকে, তুই যা বলবি তাই হবে, কিন্তু আমি তাও তোর সাথে যাব। আরফান, ওদেরকে ইনফর্ম করো অ্যাটাক করার জন্য। ওকে। তারপর আরফান সবাইকে ইনফর্ম করলো ওদেরকে অ্যাটাক করার জন্য। হ্যালো বস, এদিকে কারা যেন আমাদের উপর হামলা চালিয়েছে। কি বলো এসব? পাল্টা আক্রমণ করো। বস, ওদের লোক সংখ্যা অনেক বেশি, আমরা হয়তো পেরে উঠতে পারবো না। ওকে, তুমি পালাও, আমি এদিকে পালাচ্ছি। ওকে বস। আবার পালানোর জন্য তাড়াহুড়ো করে। এদিকে মিতু ঘুমিয়ে গেল। কি হয়েছে ডার্লিং, এত উত্তেজিত কেন তুমি? আমাদের উপর কারা যেন হামলা করেছে, এখানে থাকা একদম ঠিক হবে না। বাঁচতে চাইলে আমার সাথে তাড়াতাড়ি পালা। মিতু আর কিছু না ভেবে পাশে রাখা ব্যাগটা নিয়ে পালাতে লাগলো আমানের সাথে। অনি এইদিকে কি করবে চিন্তায় বুঝতে পারতেছে না। এখন তাকে কি মেরে ফেলবে? অনি তো নেপালের রাস্তাঘাট কিছুই জানে না, সে এখন কোথায় যাবে? অনি এসব ভাবতে ভাবতেই হোটেল থেকে বেরিয়ে আসতে লাগলো। যে কোনো একদিকে পালাবে ভেবে ঠিক করে নিয়েছে। ইরফান। জি বস। তারপর মাহিন আর আকাশ দুজনে হোটেলের ভিতরে প্রবেশ করলো। মাহিন আগে প্রবেশ করতেই একটা গুলি এসে মাহিনের হাতে লাগলো। মাহিন ছটপট তার কানটা বের করে ওই লোকটাকে মেরে দিল। মাহিন, আমি ঠিক আছি, ওই দেখ অনেক, যা ওকে নিয়ে আয়। অনি আকাশকে দেখে অবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি আকাশ তাকে উদ্ধার করার জন্য এত দূর আসবে। অনি দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। এই পাগলি, আমি চলে এসেছি তো, আর কান্না করা লাগবে না, এখন চলো। ইরফান। জি বস। একটা ছুরি দাও তো, গুলিটা বাইর করতে হবে। তারপর মাহিন গুলিটা হাত থেকে বের করে একটা কালো কাপড় দিয়ে বেঁধে নিল।
এখন আর কেউ তোমাদের ডিস্টার্ব করবে না, যাও। যাবো মানে তুই যাবি না? না, আমি আর দেশে ফিরছি না। মানে পাগল টাগল হইলি নাকি? তুই দেশে ফিরবি না তো কি করবি এখানে? আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে খুব শীঘ্রই দেশে আসবো। না, এটা হতে পারে না। তুই এখন আমার সাথে দেশে ফিরবি। দেখ, সব সময় কিন্তু জেদ করিস। আমার রাগ উঠে গেলে কিন্তু আমি আমার বন্ধুকেও সহ্য করতে পারি না, তুই ভালো করেই জানিস। তাই যেটা বলতেছি সেটাই কর, এর থেকে বেশি বোঝার চেষ্টা করিস না। ও আচ্ছা, ঠিক আছে, যেটা ভালো বুঝিস। অনি চলো। মাহিন ভাইয়া প্লিজ চলেন আমাদের সাথে। না রে বোন, কিন্তু কেন, কি হয়েছে আপনার? আমার কিছু কাজ আছে, তোমরা যাও, দেশে ফিরে তোমাদের সব বলবো। ওকে। মাহিন তারপর আকাশ আর অনেকে প্লেনে তুলে দিয়ে এখানেই থেকে গেল। ওদের প্লেনে তুলে দিয়ে মুচকি হাসি দিল। এই হাসির মানে কেউ জানে না, এখনো পর্যন্ত হয়তো কেউ জানতেও পারবে না কোনোদিন। মা। আশা চৌধুরী তার মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে দৌড়ে নিচে চলে আসলেন। তুই আমাকে মা বলে ডাকবি না, তুই একটিবার চিন্তা করিস না আমার কথা। তুই সব সময় এরকম করে হারিয়ে গেলে আমি কি ভালো থাকতে পারি? তুই বল। আর কখনোই হারিয়ে যাব না, কথা দিলাম। এখন কান্না করার কিছু নেই। তোর কি হয়েছে আমাকে কি বলা যায় না? অনি তারপর তার মাকে সবকিছু বলে দিল। এখন এসব কথা থাক, এখন কান্না করার দিন নয়, মজা করার দিন। তাই এখন কান্না করা বাদ দিন। সবাই হেসে দিল আকাশের কথা শুনে। অনি, শিলাকে জানিয়ে দে তুই ঠিক আছিস। ওকে। হ্যালো শিলা, কোথায় তোরা? আমার বাসায় জলদি চলে আয়। ওই, তুই কোথায় গিয়েছিলি রে? তোর কি হয়েছিল? অনি তারপর যা যা হয়েছিল তার সাথে সবকিছু বলে দিল শিলাকে। এখন কি তুই ঠিক আছিস? এখন আমি ঠিক আছি, আর তোর জিজু ঠিক আছে। তাড়াতাড়ি আয়, আমরা দুইজন একসাথে আছি। সত্যি? আমি আসতেছি এবং বাকিদেরকেও নিয়ে আসতেছি। দাঁড়া, তোদের দুজনকে আজকে আচ্ছা মতো ধুলাই করব। এখন কিন্তু আমি একা না, আমরা দুইজন। পারবি না? কয়দিন পর 3 জন, তারপর 4 জন হয়ে যাবে, সমস্যা নেই। ওদের কথা শুনে সবাই হেসে দিল। মাহিন যদি এখানে থাকতো আরো অনেক মজা দিত। জি, মাহিন ভাইয়াকে অনেক মিস করতেছি এখন। চলো এখন একটু প্রেম করে আসি। চুপ থাকো, এখন পারবো না, বিকেলে যাব। না, এখনই যাব, চলো। ওকে চলো। তারপর আকাশ আর অনির মিল হয়ে গেল, আর পাঠকদের আশাটা পূরণ করে দিলাম। বাই বাই, টাটা। কি ভাবছেন গল্প শেষ? ধুর না, এখনো মূল কাহিনীটাই তো বাকি। কত প্রশ্ন আছে। অনি আর আকাশের কি সত্যি মিল হবে? মাহিন কেন নেপালে থেকে গেল? আমার মিতু তো পালিয়ে গেছে, তারা কি আবার আসবে? মাহিনের মূল চরিত্র কি কেউ জানে না। সো গল্পের শেষ এখন হচ্ছে না। হ্যালো মাহিন, তুই কি ভেবেছিস তুই তোর বন্ধুর গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নিয়ে যেতে পেরেছিস? তাহলে তুই সম্পূর্ণ। মানে কি বলতে চাস? তা তোকে আগে হাতের কাছে পাই। তোর আকাশের গার্লফ্রেন্ড এখনো আমার হাতে জিম্মি আছে, শুনতে চাস তার কণ্ঠ? মাহিন ভাইয়া প্লিজ আমাকে বাঁচিয়ে নেন। শুনছিস তোর আকাশের গার্লফ্রেন্ডের কণ্ঠ? তাহলে আকাশের সাথে যে আছে সে কে? তার বাচ্চা বল, আকাশের সাথে যে আছে সে কে? রিল্যাক্স বস, রিল্যাক্স। এত অস্থির হলে চলে? শুধু দেখতে থাকো আরো কত কি হয়। তুই যদি অনির কিছু করার চেষ্টা করিস তুই বাঁচতে পারবি না, মনে রাখিস। ওরে ভয় পাইলাম রে। আমি যদি এখন ইচ্ছা করি তুই সহ তোর বন্ধু তোদের দুজনকে ফ্যামিলির সবাইকে ধ্বংস করে দিতে পারি। দেখতে চাস আমার ক্ষমতা? তোর আসল পরিচয়টা বল কুত্তা। এই তো লাইনে এসেছি, একটু মনে করে দেখ তো গত 5 বছর আগে তুই কাকে খুন করেছিলি আর তার ফ্যামিলির একটা মেয়েকে ধর্ষণ করেছিলি। তুই কে সেটা আগে বল। আমি কে সেটা বড় কথা না, আমি যেটা বললাম সেটা সত্যি নাকি মিথ্যে। তাহলে তুই আমার আসল পরিচয় জেনে গেছিস তাই না? তাহলে তো তোর বিষয়ে আমার সবকিছু জানতে হয় তাই না? তুই আর বেশি দিন বাঁচতে পারবি না, কতটা মনে রাখিস। যে কোনো সময় এই পৃথিবী থেকে তুই উধাও হয়ে যেতে পারিস। আসলে এত ওভার কনফিডেন্স ভালো না। আমি আজ রাতেই বাংলাদেশ যাচ্ছি, পারলে চলায়, দেখা হবে খুব তাড়াতাড়ি। আমি তোকে খুন করার জন্য নেপাল থেকে গেলাম, আর তুই যদি বাংলাদেশের চলে যাস তো যা, আমি আসছি খুব তাড়াতাড়ি। এসবের মানে কি আমার? তুই চুপ থাক, তোকে তো আমি শেষ করব, তার আগে ওই মাহিনকে আর আকাশকে দুনিয়া থেকে উধাও করতে হবে আমাকে। আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না এসবের। আমাকে কি বলবা, কি হয়েছে তোমার সাথে? একদিন সময় করে সব বলবো, আর সেদিন হবে তোমার শেষ দিন। মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, তুমি কিসের কথা বলতেছো? যখন সময় হবে ঠিকই বুঝতে পারবে, এখন চুপ থাক। এইদিকে আচ্ছা বেবি, আমরা বিয়ে করতেছি কবে? আকাশ অনির মুখ থেকে বেবি ডাক শুনে একটু চমকে গেল, কারণ অনি কখনো আকাশকে বেবি বলে ডাকেনি। কি হলো বেবি, এরকম করে চমকে গেল যে? আরে কোথায় চমকে গেলেন? এরকম করে মিথ্যা স্বামী বউ সেজে লাভ কি? তার থেকে সত্যি সত্যি স্বামী বউ হয়ে যাই আমরা দুজন বিয়ে করে। খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে আমার আপন করে নেব। ওকে বেবি, খুব তাড়াতাড়ি করো, তোমার সাথে ঘনিষ্ঠ হব আমি খুব তাড়াতাড়ি। এখন চলো বাসায় যাব, তোমাকে বাসায় দিয়ে আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে তোমার সাথে দেখা করব। আমিও তোমার সাথে যাই প্লিজ। না,
এখন তোমাকে আঙ্কেল আন্টির সাথে থাকা উচিত, কারণ তারা অনেক টেনশনে থাকে তোমাকে নিয়ে। তাই তুমি এখন তাদের সাথে থাকো। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে চাই। আমার লক্ষ্মী বেবি, তুমি একদম ঠিক বলেছো। এখন আমার তাদের সাথে থাকা উচিত, কারণ তারা আমাকে কতদিন থেকে ভালোবাসা দেয় না। তারপর আকাশ নকল অনিকে অনির বাসায় রেখে চলে গেল। আম্মু, আম্মু আমাকে খেতে দাও না, খিদে লাগছে। হাগলি মেয়ে বলে কি খিদে লাগছে তো বস, আমি তোকে খাবার দিচ্ছি। আম্মু আজকে কি কি রান্না করেছো? আর তোমার হাতে রান্না খাই না কতদিন থেকে। তাড়াতাড়ি খেতে দাও আমাকে প্লিজ। তোর সব প্রিয় খাবার রান্না করছি, আর তুই বস, আমি নিয়ে আসতেছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। এইদিকে আম্মু, কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলে? তুই না বললি 1 মাস থাকবি? আরে আর বলো না, 1 মাস টাকার কথা ছিল, কিন্তু মাহিনটা বলল যে আর এখানে থেকে কাজ নেই, বাসায় চলে যাই। বাসায় কাজ আছে, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে ভালোই করেছিস। এখন যা, বৌমাকে নিয়ে আয়। আজকে আনতে হবে, অন্য একদিন আনলে হয় না? পাগল ছেলের কথা শোনো, নতুন বিয়ে করেছিস, বৌমা আমাদের বাসায় থাকবে না তো কার বাসায় থাকবে? ভালো করে তো কথাও বলতে পারলাম না বৌমার সাথে। আম্মু আজকে না আমি একটু ক্লান্ত, তাই রেস্ট নেই, কালকে নিয়ে আসবো। আচ্ছা, কাল সকাল সকাল নিয়ে আসবি। আম্মু নীলা কই? ওকে তো দেখছি না। ও প্রাইভেট গেছে, প্রাইভেট থেকে আসলেই তোর রুমে পাঠাবো। থাক আম্মু, ডাইনিকে আর আমার রুমে পাঠাতে হবে না, ঘুম থেকে উঠে ওর সাথে কথা বলে নেব। ওকে, আচ্ছা যা। তারপর আকাশ রুমে গিয়ে চিন্তা করতে লাগলো এটা কখনোই অনি হতে পারে না, কারণ অনির হাঁটা চলা কথাবার্তার সাথে এই অনির কথা বা হাঁটা চলার মিল খুঁজে পাচ্ছে না আকাশ। আকাশ আর কিছুই ভাবতে পারছে না। একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ল। মাহিন বাংলাদেশ পৌঁছানোর পর আকাশকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আকাশ ফোন তোলার নাম নিচ্ছে না। আর আকাশ ফোন তুলবেই বা কি করে? সে তো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর তার কাছে পৃথিবীর কোনো খবর এখন নেই। সে এখন ঘুমের রাজ্যে বাড়ি জমাচ্ছে। এই বিপদের সময় ফোনটা তোল, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেটা আমি কখনোই তোকে পুষিয়ে দিতে পারবো না। মাহিনের চিন্তা শেষ, কারণ মাহিনের আসল পরিচয় আমান জেনে গেছে। এখন আকাশের যে কোনো একটা বড় ধরনের ক্ষতি করে ফেলবে সে। মাহিন আর কিছু ভাবতে পারছে না। গাড়িতে উঠে গাড়ি অনেক স্পিডে চালাতে লাগলো, কারণ খুব তাড়াতাড়ি আকাশের বাসায় পৌঁছতে হবে, নয়তো আকাশকে সে বাঁচাতে পারবে না। এইদিকে প্লিজ আমান, আমাকে বলো না কি হচ্ছে এসব। আমি তো কিছুই বুঝতেছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে কি একটু বলা যায় আমরা এখন কোথায় যাচ্ছি আর কি করতেছি? বেশি কথা না বলে চুপচাপ যেমন আছিস তেমনই থাক, আর একটা কথাও বলবি না। আমাকে তো অ্যাটলিস্ট বলতে পারো আমরা এখন কোথায় যাচ্ছি। আমান অনির কথার কোনো জবাব না দিয়ে ফোন বাহির থেকে নকল অনিকে ফোন দিল। হ্যালো বেবি, তুমি কি ওইদিকে কমপ্লিট করেছো? আমি কিন্তু বাংলাদেশে এসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে তোমার সাথে মিট করবো আমি। হ্যাঁ বেবি, আমি এদিকে সব কমপ্লিট করেছি। তুমি আসা মাত্রই সবকিছু হয়ে যাবে, এবং আকাশের নাম নিশানা এই পৃথিবীর বুক থেকে উঠে যাবে। আকাশ এখন কোথায় আছে? তোমার সাথে নাকি অন্য কোথাও? ও বলেছে ওর বাসায় নাকি কি জানি কাজ আছে, তাই বললো রাতে দেখা করবে। এখন বাসায় আছে সে। ও শিট, এটা তুমি কি করেছো? অনেক বড় ঝামেলা হয়ে গেছে। মাহিনও বাংলাদেশে এসে পৌঁছে গেছে, এখন হয়তো আকাশের বাসায় যাবে। তুমি তাড়াতাড়ি আকাশকে তোমার কাছে নিয়ে আসো। ওকে বেবি। দুঃখ হচ্ছে তোকে দেখে, কারণ কিছুক্ষণ পর তুই পৃথিবীতে থাকতে পারবি না। মানে কি বলতে চাইছিস তুই? ক্লিয়ার করে বল। তোর এরকম অর্ধেক কথা আমি বুঝি না। তোর সাথে পরিচয় হয়ে আমার যে কি হাল হয়েছে সেটা আমি এখন বুঝতে পারতেছি। কেন যে তোর সাথে আমার পরিচয় হয়েছিল সেদিন। কি দুঃখ তোমার ওই দিনগুলোর কথা মনে পড়লে? আমার অনেক হাসি পায়, কারণ আমার বন্ধুর সাথে বাজি ধরে আমি তোমাকে পটিয়েছিলাম, আর আমার বন্ধুর সাথে বাজি ধরেও আমি তোমার সাথে রুম ডেট করেছি। কত টাকা ইনকাম করেছি তোমাকে দিয়ে জানো না তুমি? মানে? অনি অবাক হয়ে আমানের দিকে তাকিয়ে আছে। আমান যে কথাগুলো বলল সেটা উনি মেনে নিতে পারছে না। তাকে বাজির পুতুল বানিয়ে খেলা করছিল আমান, সেটা সে একটুও বুঝতে পারেনি। তার মানে আমানের মনে কখনো অনির জন্য ভালোবাসা ছিল না, ছিল শুধু বাজি জেতার ধান্দা। এত অবাক হওয়ার কিছুই নেই, কারণ তোমার যে ফিগার সেটা সবাই ভোগ করতে চায়, সেখানে আমি তোমাকে কেড়ে নিয়েছি। তো তোমাকে নিয়ে তো বাজি ধরাই যায়, তাই না? ভেবে দেখো তুমি কতটা কি। তুই যে এতটা নোংরা, যদি আগে জানতাম তোকে আমি মেরে ফেলতাম। ভাগ্যিস এখন আমি তোর হাতে বন্দি, নয়তো তোকে এতক্ষণে আমি খুন করে ফেলতাম। সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ তোমার মা বাবা এখন আমার হাতে জিম্মি আছে। এত চিল্লাই লাভ নাই। এখন আমার অনি, নকল অনি তোর বাসায় তোর বাবা মার সাথে আদরের মেয়ে হয়ে আছে। আমি এখান থেকে ফোন করবো আর ও তোর মা বাবাকে মেরে ফেলবে, দেখবো? প্লিজ আমার এটা তুমি করো না। আমি তোমার সব কথা শুনবো, দরকার হলে আমাকে মেরে ফেলো, আমার পরিবারের দিকে নজর দিও না। কি হলো, এরকম করে হাসতেছো কেন? তুমি আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবে না। সেটা ডিপেন্ড করবে তোমার উপর। তুমি যদি এখন আমার কথা মতো না চলো তো হতেই পারে,
তোমার বাবা মার আজকে শেষ দিন। অনি আর কিছু ভাবতেই পারতেছে না, শুধু কান্না করে যাচ্ছে। আজকে তার জন্য তার মা বাবা বিপদে পড়ে গেছে, আর অনি এখন তাদেরকে সাহায্য করতে পারবে না, কারণ সেও এখন জিম্মি রয়েছে। বেবি, তুমি কোথায় এখন? আকাশের ঘুম ভাঙা মাত্রই নকল অনি আকাশকে ফোন দিয়েছিল, তাই আকাশ ফোনটা পিক আপ করছে। সে আর দেখতে পারলো না যে মাহিন তাকে এতবার ফোন দিয়েছে। এই তো সোনা, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে তোমার কাছে যাব। তোমাকে ফ্রেশ হতে হবে না, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আমি একটু বিপদে পড়ছি, প্লিজ তাড়াতাড়ি আসো। কি হয়েছে বলো? এইসব কথা ফোনে বলা যাবে না। খুব তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো তুমি, খুব তাড়াতাড়ি, যত জলদি পারো। তুমি একটু চিন্তা করবা না, আমি 10 মিনিটের মধ্যে তোমাদের বাসায় পৌঁছে যাব, তুমি শুধু একটু ধৈর্য ধরো। ওকে। নকল অনি ফোনটা কেটে দিয়ে হাসতে লাগলো, কারণ সে বুঝতে পারলো না এটা তার আসল অনি না। আকাশ আর কিছু না ভেবে তড়িঘড়ি করে মোবাইলটা ফেলে রেখে চলে গেল অনির বাসার উদ্দেশ্যে। রেহেনা চৌধুরী আকাশকে এভাবে বেরিয়ে যাচ্ছে দেখে পেছন থেকে ডাক দিলেন, কিন্তু আকাশ কিছু না শুনেই বাসা থেকে বেরিয়ে গেল। আকাশ বাড়ি থেকে বেরিয়ে যেতেই মাহিন এসে আকাশের বাড়ির সামনে উপস্থিত হলো। আন্টি, আন্টি, কি রে বাবা, কি হয়েছে? এরকম করে ডাকাডাকি করতেছিস কেন? আকাশ কোথায়? আকাশ তো একটু আগে বাসা থেকে বেরিয়ে গেল, এত করে ডাকলাম, পিছন ফিরে দেখলোও না। কি? আকাশ একটু আগে বাড়ি থেকে বেরিয়ে গেল? বাবা, তুমি এমন করতেছো কেন? আকাশের কি কোনো ক্ষতি হবে নাকি? মায়ের মন তো তাই সব আগে থেকেই বুঝতে পারে। আন্টি, আপনি কিছু চিন্তা করবেন না, আমি একটু পরে আকাশকে নিয়ে আসতেছি, আপনি থাকেন, আমি গেলাম। বাবা দেখো, আমার ছেলেটার যেন কিছু না হয়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আন্টি, আপনি একটু চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি আকাশকে নিয়ে আসছি, আপনার ছেলেকে আপনার বুকে ফিরিয়ে দেব, কথা দিলাম। আমি দোয়া করি বাবা তুমি সফল হও। মাহিন কিছু না ভেবেই তড়িঘড়ি করে গাড়িতে উঠে চলতে লাগলো, আর আশেপাশে তাকাচ্ছিল আকাশকে দেখা যায় কিনা। কিন্তু মাহিনের ভাবনা ভুল, রাস্তায় আকাশকে কোথাও দেখা যাচ্ছে না। মাহিনের খুব টেনশন হচ্ছে তার ছোটবেলার বন্ধু আকাশের জন্য, তাকে সে হারাতে চায় না, তাও আবার নিজের ভুলের জন্য বন্ধুর জীবন, এটা সে কখনোই মেনে নিতে পারবে না। মাহিন আকাশের নাম্বারে ট্রাই করতে লাগলো, কিন্তু বারবার রিং হচ্ছে, ফোন তোলার কোনো নাম নিচ্ছে না। আর আকাশের ফোন তো আকাশের সাথে নেই, ভুলে বিছানার উপর রেখে চলে গেছে। প্লিজ একবার ফোনটা ধর ভাই, আমি চাই না আমার ভুলের জন্য তোর কিছু হয়ে যাক, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। এইদিকে অনি এইভাবে ডেকে আনার কারণ কি? কেন বেবি, তোমার সাথে থাকতে যে ইচ্ছে করতেছে, একা একা ভালো লাগতেছে না, আর তোমাকে খুব মিস করছিলাম। তোমাকে তো ভালোই ভালোই বললে তুমি আসবে না, তাই তোমাকে একটু তাড়া দিয়ে নিয়ে আসলাম। তাই বলে এই সময় এরকম মজা করবে? তুমি জানো আমি কত টেনশন নিয়ে রাস্তায় এসেছি, ফোনটা পর্যন্ত নিতে পারিনি। ভালো হয়েছে ফোন আনুনি, ফোন থাকলে অন্য কেউ ফোন দিত, ডিস্টার্ব করতো আমাদের। ফোন আনুনি, অনেক ভালো হয়েছে। আমি তো বললাম সন্ধ্যার সময় তোমার বাসায় আসবো, তোমার সাথে দেখা করে যাব, আর তুমিও তো রাজি হয়ে গেলে। তাহলে হঠাৎ করে এরকম জরুরি ভাবে ডেকে আনার কোনো মানে আছে তুমি বলো? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ? যাও, তোমার সাথে কথা নেই, তোমার যেখানে মন চায় যাও। আমি আবার কখন তোমার উপর রাগ দেখালাম? এরকম বেশি বোঝো কেন? কি, তুমি আমাকে ঝাড়ি মারতেছো? উফ, আচ্ছা বাবা সরি, এখন বলো আমাকে কি করতে হবে? আমার সাথে এক জায়গায় ঘুরতে যেতে হবে, আর আমি যেখানে নিয়ে যাব কোনো প্রকার প্রশ্ন করবা না, এটা তোমার জন্য সারপ্রাইজ। তাই বলে কি আমি জায়গার নামটা শুনতে পারবো না? জায়গার নামটা অন্তত বলো। যদি তোমাকে আমি জায়গার নামটাই বলে দিই তাহলে সারপ্রাইজ দিতে পারবো? তুমি বলো, গাধা কোথাকার। ওকে চলো দেখি কি রকম সারপ্রাইজ পাই আমি। আজ তুমি যেই সারপ্রাইজ পাবে এরপর আর কোনো দিন এরকম সারপ্রাইজ পাবে না। অনেক কথাটা মনে মনে বলতে লাগলো, আর শয়তানি হাসি দিল একটা। উফ, কি খুশি লাগছে আজকে আমার। একটু পর আমার সব থেকে বড় শত্রুকে আমি আমার হাতের মধ্যে পাবো। প্ল্যান কখনো সফলতা পাবে না, তুই যতই চেষ্টা করিস। আর ডার্লিং এত চিন্তা করো কেন, আমার কিছুই হবে না। মেবি হবে শুধু তোমার, আকাশের আর তোমার। বেশি রকম বাড়লে খুব তাড়াতাড়ি ঝড়ের কবলে পড়তে হয়, ভেঙে পড়তে হয়, নয়তো উপড়ে ফেলতে হয়। তোমার কথায় যুক্তি আছে, মানতেই হবে। বাহ, কি অসাধারণ যুক্তি। তোর এই হাসি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, তুই শুধু দেখতে থাক। তুমি যেভাবে আমার সাথে কথা বলছো এখন আমার কি মনে হচ্ছে জানো, আমি তোমাকে কিডন্যাপ করি নাই, তুমি আমাকে কিডন্যাপ করেছো। অনি আর কিছু না বলে শুধু রাগে ফুঁসতে লাগলো, কখন সুযোগ পাবে আমানকে শেষ করে দেওয়ার। এইদিকে এই বিকেলবেলা কোথায় যাচ্ছিস? আকাশ আর অনি যেই বাইরে আসতে নেবে তখনই অনির আব্বু কথাটা জিজ্ঞেস করলো। এই তো আম্মু, কিছু ভালো লাগতেছে না, একটু ঘুরতে বের হবো। তোকে আর ঘুরতে যেতে হবে না, তোর বাসা থেকে বাইরে যাওয়া বন্ধ। আম্মু, আমি তো একা যাচ্ছি না, আকাশ আমার সাথে যাচ্ছে।
আমি কি আবার একা বাইরে যাব নাকি? তাই তো আকাশকে ফোন দিয়ে ডেকে আনলাম। যেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। উফ আম্মু, তুমিও না। আচ্ছা বলো কি শর্ত? আমি শুধু তোকে 2 ঘন্টা সময় দিলাম। 2 ঘন্টা পর আমি তোকে বাসায় দেখতে চাই। এই বুড়ি, 2 ঘন্টা না, 200 বছরেও তুই আমাকে এই জায়গায় দেখতে পাবি। কথাটা মনে মনে বললাম। ওকে, তোমার কথাই রইলো। আমি 2 ঘন্টা পর তোমার কোলে ফিরে আসবো। বাবা আকাশ, তুমি ওকে একটুও ছাড়বে না। আচ্ছা আম্মু, এখন যাই। ওকে যা, তাহলে তাড়াতাড়ি আসিস কিন্তু। তারপর অনি আর আকাশ দুজনে বেরিয়ে পড়লো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আর এইদিকে মাহিন আকাশকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। মাহিন আকাশকে কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে চোখ গেল একটা দোকানের দিকে। মাহিন খেয়াল করলো সেখানে শিলা বসে আছে। মাহিন তাড়াহুড়ো করে গাড়ি সাইড করে সেই দোকানে চলে গেল। এই যে, আপনি তো শিলা, তাই না? আরে মাহিন ভাইয়া, কতদিন পর আপনার সাথে দেখা হলো। ওই যে আপনি হারিয়ে গেলেন, আর আমাদের তো খোঁজই নেননি। তার আগে তুমি আমাকে বলো তো, আকাশকে তুমি দেখেছো? না তো কেন ভাইয়া, কি হয়েছে? আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আকাশের এখন অনেক বড় বিপদ। কি এইসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি সত্যিটা বলতেছি। এখন আমাকে একটু সাহায্য করতে পারবেন আপনি? কি করতে হবে তাই বলুন। আপনারা সবাই কাল যে অনির সাথে দেখা করে এসেছেন, সে আসল অনি না নকল অনি? এসব আপনি কি বলতেছেন? কিছুই তো বুঝতে পারছি, একটু ক্লিয়ার করে বলবেন। আমার মৃত্যুকে প্লাস্টিক সার্জারি করে অনি বানিয়েছে, আর আসল অনিকে এখনো আমার নিজের হাতে আটকে রেখেছে। আকাশ এখন নকল অনির সাথে। আমি সঠিক জানি না আকাশ তোরা কোথায় নিয়ে যাচ্ছে। আমাকে ফোন করে বললো ও নাকি আকাশকে মেরে ফেলবে। আমি কিছুই ভাবতে পারছি না এখন আমি কি করব, কোথায় ওদের খুঁজবো। আর আকাশটাও ফোনটা রেখে চলে গেছে, ফোনটা সাথে নেয়নি। প্লিজ আপনি কান্না করবেন না, আমরা চেষ্টা করতেছি সবাই। আকাশকে খুঁজে বের করতেই হবে, আর আমানকে উচিত শিক্ষা দিতে হবে। তখনই মাহিনের ফোনটা বেজে উঠলো। মাহিন ফোনটা হাতে নিয়ে দেখে আমান ফোন দিয়েছে। কিরে, তুই তোর ফ্রেন্ডকে বাঁচাতে আসবি নাকি ভয় পেয়ে গেছিস আমাকে? সাহস থাকতে চলে আয়। তুই আমাকে যা করার কর, কিন্তু আকাশের কিছু করবি না। খুব কষ্ট হচ্ছে জানিস। আজকের দিনটা দেখার জন্য কতদিন ধরে অপেক্ষায় আছি আমি। তুই খুব তাড়াতাড়ি চলে আয় তোর সেই পরিচিত পাহাড়ে। মানে খুব সোজা। তোর কি মনে আছে তুই যে পাহাড়ে সবসময় আড্ডা দিতি? তোর সবকিছুর রহস্য ভেদ করে ফেলেছি আমি। তাই ন্যাকামি না করে তাড়াতাড়ি পাহাড়ের চূড়ায় চলে আয়, শুধু একা। তোর সব মনের ইচ্ছা আমি পূরণ করে দেব। তুই যেটা চাস সেটাই দেব তোকে। শুধু আকাশ আর অনিকে ছেড়ে দে, ওদের ছেড়ে দে। আমি ওখানে যাচ্ছি। তুই আগে আমার কাছে চলে আয়, তারপর ওদের দুজনকে ছেড়ে দিব। কথাটা বলে আমান ফোনটা কেটে দিল। বেবি, এখন কেমন লাগছে তোমাদের? তুই হয়তো মাহিনের সম্পর্কে ভালোভাবে জানিস না, তাই এরকম করে ওর সাথে বাজি ধরেছিস। যদি পুরোটা জানতি তাহলে এরকম পাগলামি করতিস না। বেবি, তুমি একটু চুপ থাকো আর মৃত্যুর জন্য অপেক্ষা করো। আমি শুধু একবার ছাড়া পাই, তারপর দেখ কি করি। আফসোস হচ্ছে খুব, জানিস, কারণ তুই আমার কিছুই করতে পারবি না। তুই মেয়ে নামের একটা কলঙ্ক, জানিস? কারণ একটা মেয়ে অতটাও খারাপ হতে পারে না। আর তুই যেটা করতেছিস না, সেটা তোর ভুলের মাসুল হিসেবে মৃত্যুদণ্ড তোর কপালে লেখা আছে। শুধু ওয়েট কর একটু। তোর সাহস কম না? এই কুত্তার বাচ্চা, তুই যদি আর একবার ওর গায়ে হাত তুলেছিস তো তোকে আমি ছাড়বো না। মৃত আকাশকে রেখে লাভ নেই। কিরে আকাশ, তোকে মেরে দেই? প্লিজ, যত খুশি আমাকে মারো প্লিজ। আমার আকাশকে কিছু করো না প্লিজ। এত তাড়াতাড়ি শেষ করব? আর একটু দেখি না। এত ঝামেলা রেখে লাভ নেই, এদেরকে তাড়াতাড়ি শেষ করে দেই। ওকে বেবি। আমান একটা ছুরি হাতে নিল এবং আকাশের গলায় ছুরিটা বসিয়ে দিল। প্লিজ আমান, এরকম কিছু করো না প্লিজ। আমি তোমার হাতে পায়ে ধরি, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। তাও ওকে মেরো না প্লিজ, ছেড়ে দাও। আফসোস হচ্ছে তোর কষ্ট দেখে। একটু পর তো তোকেও এরকম করে পাঠিয়ে দেবো ওর সাথে। শুধু ওয়েট কর। তুই না আমাকে ওয়েট করতে বলেছিলি, এখন তুই ওয়েট কর। প্লিজ আমান, এরকম করো না প্লিজ। ওকে ছেড়ে দাও, তোমার যা খুশি আমাকে করো। আমাকে মেরে ফেলো, তাও ওকে ছেড়ে দাও। আমান হাসতে হাসতে আকাশের গলায় ছুরিটা টান দিল। টান দেওয়া মাত্রই তাজা রক্ত বেরিয়ে আসতে লাগলো আকাশের শরীর থেকে। আকাশের দেহটা ছটফট ছটফট করতে লাগলো। এটা দেখে অনেক সেন্সলেস হয়ে গেল, একটা ছুরি চিৎকার দিয়ে। ইরফান, দেখো মাহিনকে দেখা যায় কিনা। কে বস? অনেকে রেখে কি হবে? ওকে একটু কষ্ট দিয়ে মারতে হবে, তাই ওর জ্ঞান ফিরে আনো, পানি দেওয়ার মুখে। তারপর মৃত্যু অনির মুখে পানি ছিটিয়ে দিল। আর অনির জ্ঞান ফিরে আসতেই আকাশের দেহটা দেখতে পেয়ে আবার চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ল। ওফ, মেরেই ফেলতে হবে, এই অবস্থায় শেষ করে দেই। ওকে,
মিতু ছুরিটা হাতে নিয়ে আলতো করে অনির গলায় বসিয়ে দিয়ে সুন্দরভাবে একটা টান দিল। টান দেওয়ার সাথে সাথেই শুধু অনি একটু নড়ে উঠল, তারপর দেহটা ছটফট ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। আজকে থেকে সব ঝামেলা শেষ। চলো, এখানে আর থাকা যাবে না। যেহেতু ওদের দুজনকে মেরে ফেলেছি, মাহিনের লোক যে কোনো সময় আমাদের অ্যাটাক করতে পারে। তুমি মাহিনকে এত ভয় পাও কেন? ওর শক্তি কি অনেক বেশি? তোমার চিন্তাধারা থেকে অনেক বেশি এখন। বাঁচতে চাইলে পালাও, আর আজকে রাতেই আমাদের দেশ ছেড়ে পালাতে হবে। তারপর মিতু, আমান আর আমানের সব লোক একসাথে হয়ে পালিয়ে গেল পাহাড় থেকে। ওরা পালিয়ে যাবার কিছুক্ষণ পর মাহিন সেখানে এসে উপস্থিত হলো। মাহিন জোরে চিৎকার করে, আমান আমি এসে গেছি, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না সে। একইভাবে কয়েকবার ডাক দিল, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। তাই সে এগিয়ে গেল। মাহিন এবার কিছুটা ভয় পেয়ে গেল। আকাশ কিছু করে নাই তো ওরা? মাহিন আর কিছু না ভেবে দৌড়ে পাহাড়ের চূড়ায় যে ঘরটা আছে সেই ঘরে চলে গেল। মাহিন ঘরে প্রবেশ করে যেটা দেখতে পেল সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। মাহিন আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না, ধপাস করে সেখানে বসে পড়ল আর অবাক নয়নে তাকিয়ে আছে সামনের পড়ে থাকা দুটি লাশের দিকে। কখন যে তার চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়তে শুরু করেছে সেটা সে নিজেও জানে না। মাহিন কান্না করার শক্তি হারিয়ে ফেলেছে, একদম নিস্তব্ধ হয়ে গেছে। এখনো সে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না এটা কি সত্যিই হয়েছে তার সাথে, নাকি সে স্বপ্নে আছে। মাহিন আর কিছু না ভেবে উঠে দাঁড়িয়ে পড়ল এবং দৌড়ে গিয়ে পাহাড়ের চূড়া থেকে লাফ দিল মাহিন। আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে সেই ঘন জঙ্গলের মাঝে, যেখান থেকে আর কোনো দিন ফিরে আসবে না। আসলে ভালোবাসাটা বন্ধুত্বের। সরি, আমি আর কিছু লিখতে পারবো না, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। শুধু কিছু কথা বলবো, প্লিজ প্রেম করবেন ভালো কথা, কিন্তু এমন কারোর সাথে করবেন না যেটা আপনার জীবনকে শেষ করে দিতে বাধ্য করে। তাই প্রেমে পড়ার আগে আপনাকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। একটি ভুলের জন্য সারা জীবনের জন্য পস্তাতে হয় বা নিজের জীবনটাও দিয়ে দিতে হয়। তাই আমরা একটু ভেবে চিন্তে সবকিছু করব। ভালো থাকবেন সবাই, আর গল্পটা কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।